মানুষের বাড়ি এবং আমরা সর্বহারা পারি এবং সেই জন্য আমরা পদযাত্রা করি, মানুষের জনসংযোগ করি। আমরা যেমন চন্দ্রযান পাঠাই, আমরা বাড়ি বাড়ি ফল এবং পানীয় জলও আমরা করি। ৭৫ বছর ধরে যে একটা অসমাপ্ত সেগুলো আমরা পূর্ণ করছি। ৮০ কোটি মানুষের বাড়িতে আমরা খাদ্য শস্য পৌঁছচ্ছি। পশ্চিমবঙ্গের সকল বা মানুষের বাড়িতে, মানুষের বাড়িতে আমরা খাদ্য শস্য পৌঁছচ্ছি। গত ৫ বছর ধরে আমরা মনে করি এবং তিনি যে গ্যারেন্টি দিচ্ছে সেই গ্যারেন্টি পূর্ণ করছে। যারা তার বিরোধিতা করছে, তাদের না আছে ভলেন্টি, না আছে সাধারণ নির্বাচন, এটা কোনো বিধানসভা নির্বাচন নয়। এবং আগামী ২৫ বছর ২০৪৭ স্বাধীনতার ১০০ বছর যখন ভারতবর্ষ পালন করবে, কি ধরনের দেশ আমরা দেখতে চাই, এই নির্বাচন সেটা সুনিশ্চিত করবে। নরেন্দ্র মোদী যারা বিরোধিতা করে, বিরোধিতা করা করবে রাজনীতিতে, গণতন্ত্রে এবং একটি নির্বাচনে, এটা কাম্য। কিন্তু বিরোধিতা করার জন্য যখন হয়ে যায়, তখন মানুষ বোঝে যে এদের কোনো অল্টারনেট এজেন্ডা নেই। আমরা বারবার বলছি যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে তাদের এজেন্ডাটা কি? আপনারা কংগ্রেসের স্টার করবেন, কংগ্রেসের স্টারের বড় অংশ তারা এই দেশটাকে কম্পার্টমেন্টাল করে দিচ্ছে। আপনারা তৃণমূল কংগ্রেসের অবস্থান ক্ষেত্রে দেখবেন, তাদের অবস্থান একটাই, মোদী হাঁটাও দেশ বাঁচাও। এবং মোদী বলছেন যে আমি দরিদ্রতা হাঁটাতে চাই, আমি বৈষম্য হাঁটাতে চাই, আমি সবাইকে নিয়ে ১৪০ কোটি ভারতবাসীর কথা তিনি বলছেন। ১৪০ কোটি ভারতবাসীর কথা বলছেন এবং তিনি ১৪০ কোটি ভারতবাসীর জন্য কাজ করছেন। তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি কোনো বৈষম্য করেননি। বামপন্থীদের একটি খুব অসুবিধে হয় রাম মন্দির নিয়ে, রাম মন্দির গড়েছে। ৪.৫ কোটি বাড়ি আবাস যোজনার অন্তর্গত এই দেশের নির্মাণ হয়েছে গত ৫-৭ বছর। প্রান্তিক স্তরের মানুষের জন্য তৈরি হয়েছে। সেই ৪.৫ কোটি বাড়ি নির্মাণ করতে গিয়ে ৬.৫ কোটি মানুষের চাকরি হয়েছে। বামপন্থীরা বড় বড় করে দেওয়াল দিচ্ছে, রুচি, তাই তো আমরা যত ১০ বছর সবটা দিয়েছি এবং আমাদের আমলে কোনটাই বন্ধ হয়নি। যে কটা লস মেকিং পাবলিক সেক্টর ইউনিট ছিল, সবকটা এখন প্রফিট মেকিং হয়ে গেছে। যে পাবলিক সেক্টর ইউনিটগুলো ডিফেন্সের পাবলিক সেক্টর ইউনিট ছিল, সেগুলো এখন প্রফিট মেকিং হয়ে গেছে। গত ৩৫ বছরে পশ্চিমবঙ্গে মিলিটারি ট্রেড ইউনিয়নের জন্য ৬০,০০০ ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এখন তারা আবার বলছে রুচি। সেই জন্য বলবো যে যারা দেশের দিশা দিতে পারবে না, তারা মোদীর বিরোধিতা করছে। এবং আমরা গত ১০ বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এমন কোন এরিয়া নেই, চিকিৎসা থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জল, গ্রামীণ রাস্তা থেকে শুরু করে জাতীয় পরিকাঠামো, চন্দ্রযান থেকে শুরু করে ভ্যাকসিন, গত ১০ বছরে এমন এরিয়া নেই যেখানে নরেন্দ্র মোদী গত ৭৫ বছর ভারতের স্বাধীনতার পর তিনি সেটা করে দেখিয়েছেন। আমরা মোবাইল ইম্পোর্ট করতাম, আজকে আমরা মোবাইল করা শুরু করছি। ল্যাপটপ ইম্পোর্ট করতাম, আজকে আমরা ল্যাপটপ তৈরি করছি। আজকে মহিলা সশক্তিকরণের অন্তর্গত ডিফেন্সে প্রথমবার স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে মহিলা পার্টিসিপেশন সবচেয়ে বেশি, ডিফেন্সে, সামরিক ক্ষেত্রে এবং গ্রাউন্ড ডিউটিতে। কেউ বলেন পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, তার জন্য প্রত্যেক বছর ৪ লক্ষ শিশু জীবন বেঁচে যাচ্ছে। পেটের রোগ হয় না,
পেটের রোগ থেকে তারা বেঁচে যাচ্ছে, শুদ্ধ জল তারা পাচ্ছে। এবং সেই জন্য আমাদের যখন কি বলে, আমাদের যখন ইম্পিরিয়ালিস্ট কিংবা ক্যাপিটালিস্ট কিংবা ফ্যাসিস্ট সরকার বলে, আমাদের রেকর্ড হচ্ছে যে আমরা সাধারণ মানুষের জন্য গত 10 বছরে এত ধরনের কাজ করেছি এবং প্রত্যেকটা সাকসেসফুল না হলে সাধারণ ভোটারদের জন্য 50,000 টাকা কোলাটারাল ফ্রি লোন, কেউ সরকার ভাবে যে তারা চাইলে তারাও লোন অ্যাভেল করতে পারে। এখানে যারা এতদিন মহামারী মানুষ বা প্রান্তিক স্তরের মানুষের সরকার বলে নিজেদের আখ্যা দিয়েছে, তাদের রেকর্ডটা দেখবে। কেরালার বামপন্থীদের সরকার এতটাই আর্থিক গোলযোগ করেছে, যান্ত্রিক গোলযোগ, আর্থিক গোলযোগ এতটাই করেছে সরকারটাই দেখবে। এবং 13,000 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার অক্সিজেন তাদেরকে জুগিয়েছে, স্পেশাল প্যাকেজ দিয়েছে। সুপ্রিম কোর্ট তাও বলতে বাধ্য হয়েছে যে কেন্দ্রীয় সরকার যতটা করার করেছে, কিন্তু কেরলের সরকারের দেউলিয়া, আর্থিক দেউলিয়া পেছনে হয়ে যাওয়ার পেছনে ভুল এবং ভ্রান্তিকর আর্থিক নীতি এই বামপন্থীদের সরকার অবলম্বন করেছে। It is becoming a bankrupt government in Kerala. কোথায় গেল মডেল? কেরালা মডেল কোথায় গেল? কেরালা মডেল কি হলো? কেরালা মডেল এবং তারা কি মডেল পরিবেশন করতে চাইছে? সুপ্রিম কোর্ট চোখে আঙুল দিয়ে দিয়েছে যে ইট ইজ এ ফেইল্ড ইকোনমিক মডেল। এবং আজকে কেরালা হাসপাতাল করছে, তারা সুপ্রিম কোর্টে গেছে, বলছে আমাদের আরো টাকা দিতে হবে। সুপ্রিম কোর্ট বলছে না। আমাদের ভাবতে হবে যে সক্রিয় পরিকাঠামোতে প্রত্যেক রাজ্যের একটি দায়িত্ব রয়েছে, প্রত্যেক রাজ্যকে সেই দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপিয়ে দিলে হবে না। আমরা সংঘীয় ফেডারেল স্ট্রাকচারের মধ্যে দায়িত্ব যদি পালন না করতে পারি তাহলে কেন্দ্রীয় সরকার দায় না। আমি কথায় কারণে বলছি, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা তাই হবে। এবং সেই জন্য আমাদের দরকার আরো বেশি করে এখানে থেকে নির্বাচিত প্রতিনিধিদের পাঠানো। যাদবপুর লোকসভা গত 15 বছর ধরে অবহেলিত। যাদবপুর লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিলেন, একবার অনেক সেলিব্রিটি, অনেক স্টার, অনেক নাম করা চিন্তাবিদদের যাদবপুর দেখে নিয়েছে, দরকার নেই। একটি সাধারণ মানুষের পাশে যারা থাকবে সেই দলকে যাতে যাদবপুর নির্বাচিত হয়। আমাদের রেকর্ড, আমরা সংকটের সময়, কোভিডের সময়, দুর্যোগের সময় আমরা মানুষের পাশে থাকি। এবং সেই জন্য এই যাদবপুর লোকসভায় আগামী দিনে একটা চেঞ্জ দরকার। নাহলে সবাই বলছে বেশি একটা ইতিহাস আছে, ইম্পর্টেন্ট একটা লোকসভা, কিন্তু এমন এমন ব্যক্তি এখান থেকে জিতছে যারা প্রেস্টিজ দূরের কথা, তারা জনপ্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব পালন করে না, তারা তাদের পার্টির পেছনে কাজ করে। এবং সেই জন্য বলছি, মনে রাখবেন, সবাই যাতে মনে রাখে যে আমাদের বিরোধে এমন এমন প্রার্থী দাঁড় করানো হয়েছে যে প্রার্থীরা সনাতনীদের বিরোধিতা করেছে, সনাতনীদের আস্থার কেন্দ্রে আঘাত করেছে। এমন প্রার্থী দাঁড়িয়েছে যারা রাম মন্দিরের বিরোধিতা করেছে, শ্রীরামের বিরোধিতা করেছে, শ্রীরামচন্দ্রের বিরোধিতা করেছে, কোর্টে মিথ্যা কথা বলেছে। তারা এমন এমন প্রার্থী দাঁড় করানো হয়েছে যারা দেববাদীদেরকে অপমান করেছে। এমন একটা পার্টি তৃণমূল কংগ্রেস যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পর্যন্ত অপমান করেছে। এবং নরেন্দ্র মোদী যখন নেতাজিকে তার যথাযোগ্য সম্মান জ্ঞাপন করার যা যা প্রচেষ্টা করেছে সেগুলোকে এরা বিরোধিতা করেছে। তাই বলি যে আমাদের বিরোধিতা এমন এমন সব অপশক্তির বিরুদ্ধে যারা আমাদের মুক্ত মানসিকতার বিরোধিতা করে, যারা আমাদের ঐতিহ্য গৌরবের বিরোধিতা করে,
উঠে আসতে দেখতে চায় না। ভারত আর্থিক মহাশক্তি হবে, সামরিক মহাশক্তি হবে, তারা চায় না। এমন অপশক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা আমাদের কর্তব্য বোধকে শেষ করতে চায়। তারা খালি অধিকারের কথা বলে, দেশের প্রতি সমাজের প্রতি কি কর্তব্য সেই সব নিয়ে তারা আলোচনা করে না। আমরা বলি নরেন্দ্র মোদী করে, এবং সেই জন্য এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে একটাই আবেদন, আমার হয়ে অন্যরা আবেদন করবেন, আমি আমার হয়ে আবেদন করে দিচ্ছি যে আপনারা জেলা এবং একটা সুযোগ এই যাদবপুরে গেলে আমরা আগামী দিনে কিভাবে ঢেলে সাজাতে হয় যাদবপুর লোকসভাকে আমরা দেখিয়ে দেব। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিকশিত ভারতের স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আমরা যাদবপুর লোকসভাকে জুড়ে দিতে চাই এবং যাদবপুর লোকসভা একটা অগ্রণী ভূমিকা থাকবে সেই স্বপ্ন পূরণে। এই আমার দাবি আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন।